আজকে আমরা একটা সেমিনার শুরু করতে যাচ্ছি ওইটি ফর নার্সেস। এখানে ওইটি নিয়ে যার যত কোশ্চেন থাকবে সবকিছু আমি শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো আমি যতটুকু পারি। তো প্রথমে আহ 1 ঘন্টা, যেহেতু ক্লাসটা 1 ঘন্টার মধ্যেই আমি একটু ভাগ করে নিয়েছি যে 30 মিনিট আমি একটা প্রেজেন্টেশন দেখাবো সবাইকে। তারপরে বাকি সময়টা, বাকি যে সময়টুকু থাকবে প্রেজেন্টেশনের পরে, বাকি সময়টাতে আমরা এক এক করে সবার কোশ্চেন শুনবো এবং আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রেজেন্টেশনটা শুরু করি। ওইটি নিয়ে সবার তো তেমন একটা আইডিয়া নাই বললেই চলে, কারণ ওইটি হচ্ছে আহ, একটা ইংলিশ টেস্ট, সবাই জানে জাস্ট এতটুকুই। এছাড়া বেশি কিছু সবাই তেমন একটা শুনে নাই। সবাই বেশিরভাগ শুনে যে আইএলটিএস কি বা এরকম। তো ওইটি নিয়ে আজকে আমি বলতে চাচ্ছি। দেখো আমাদের এজেন্ডাতে কি কি আছে আজকে: ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ওইটি, ওইটি ডিফারেন্সিয়েট উইথ আদার্স ইংলিশ টেস্ট, ওইটির পার্থক্যটা, আদার্স যে ইংলিশ টেস্ট গুলো আছে ওগুলোর মধ্যে সাথে পার্থক্যটা কি, হোয়াই ওইটি ইজ বেস্ট ফর নার্সেস, ওইটি ফর স্টাডি, ওইটি ফর ওয়ার্ক, ওইটি আমাদের স্টাডির ক্ষেত্রে কি কি কাজে লাগে, ওয়ার্কের ক্ষেত্রে কি কি কাজে লাগে, এটার হচ্ছে গ্রেডিং সিস্টেমটা কি রকম, এবং ওইটি কোর্স নিয়ে, এগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে, আশা করি এখানে যারা আছে তারা সবাই মোটামুটি আমাকে চিনে। আমি হচ্ছে আহ, চট্টগ্রামে একটা প্রাইভেট নার্সিং কলেজে নার্সিং লেকচার হিসেবে ছিলাম প্রায় 4 বছর। তো রিসেন্টলি আমার হচ্ছে গভর্নমেন্ট জব হয়েছে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চট্টগ্রামে। এবং আমি হচ্ছে পাশাপাশি ওইটি এক্সামও দিয়েছি, অ্যাটেন্ড করেছিলাম জানুয়ারি মাসে, জানুয়ারি 2025-এ। এবং আহ, জুন মাসে আমি একটা ওইটি টিচার্স ট্রেনিং এ জয়েন দিই। তারপর 3 মাস পরে আমি হচ্ছে কমপ্লিট করে আমি 7টা সার্টিফিকেট, একটা ট্রান্সক্রিপ্ট এবং একটা কমপ্লিশন সার্টিফিকেট, সাথে একটা নলেজ বেস পাই। তারপরে ভাবলাম যে আমি আমার যতটুকু জানি ততটুকু দিয়ে সবাইকে একটু জানানোর চেষ্টা করি। কারণ আমার জার্নিটা ছিল অনেক বেশি কষ্টের। কারণ আমি যখন ওইটির প্রিপারেশন নিই তখন আমি আসলে কাউকেই পাইনি, কাউকে কোনো ভাবে আমি হেল্পে পাইনি। কয়েকটা কোচিং পেয়েছি অনলাইনে। তো আমার প্রায় 2 বছরের প্রিপারেশনে আমি চেষ্টা করেছি, আমার নিজেই আমি অনেক কিছু কালেক্ট করেছি, কারোর থেকে আমি সহজে পাইনি। একটা যে জিজ্ঞাসা করবো যে নার্স হিসেবে আমি হচ্ছে কে আগে নার্স পরীক্ষা দিয়েছে বা এরকম কিছু, কিন্তু আমি কখনো এরকম কোনো কিছু পাইনি। সব সময় হচ্ছে ডাক্তারদেরকে বেশি ইয়ে করা হতো, তাদেরকে বেশি প্রেফার করা হতো সবকিছুতে। তো এই জন্য ভাবলাম যে আমি ওইটি নিয়ে একটু শুরু করি। শুরু করে হচ্ছে, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওইটি নিয়ে আমি শুরু করি, শুরু করে সবাইকে জানানোর চেষ্টা করি যে আসলে ওইটিটা কি। হোয়াট ইজ ওইটি? ওইটি আসলে কি? ওইটি স্ট্যান্ডস ফর অকুপেশনাল ইংলিশ টেস্ট। আমরা যেরকম আইএলটিএস জানি, তো সেরকম ওইটিটা কি? ওইটিটাও সেম আইএলটিএস এর মতোই হচ্ছে একটা ইংলিশ টেস্ট। দ্য ওইটি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম স্পেসিফিক্যালি ডিজাইন্ড ফর হেলথ কেয়ার প্রফেশনালস অ্যান্ড টেইলর টু 12 হেলথ কেয়ার প্রফেশন। 12টা হেলথ কেয়ার প্রফেশনের জন্য, মানে মেডিকেল রিলেটেড প্রফেশনের জন্য হচ্ছে ওইটিটা বেস্ট। তো কি কি প্রফেশন সেগুলো আমরা দেখতেছি: ডেন্টিস্ট্রি, ডায়েটেটিক্স, মেডিসিন, নার্সিং, অকুপেশনাল থেরাপি, অপটোমেট্রি, ফার্মেসি, ফিজিওথেরাপি, পোডিয়াট্রি, রেডিওগ্রাফি, স্পিচ প্যাথোলজি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স। আচ্ছা, আমি মাঝখানে জিজ্ঞাসা করা হয়নি, সরি, যে হচ্ছে আমি যে স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কষ্ট করে আনসার দিলে সবাই ভালো হয়, যে আমার হচ্ছে দেখা যাচ্ছে কিনা। হ্যালো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমার যদি স্ক্রিনটা দেখা যায় তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। ওকে। দেখা যাচ্ছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 12টা প্রফেশনের জন্য ওইটি। ওকে, তাহলে ডেন্টিস্ট্রি, ডায়েটেটিক্স, মেডিসিন, নার্সিং, অকুপেশনাল থেরাপি, অপটোমেট্রি, ফার্মেসি, ফিজিওথেরাপি, পোডিয়াট্রি,
রেডিওগ্রাফি, স্পিচ প্যাথোলজি এন্ড ভেটেরিনারি সায়েন্স। টোটাল 12টা প্রফেশনের জন্য হচ্ছে ওইটি বেস্ট। এখন কেন বেস্ট সেটা আমরা ডিসকাস করব। এই যে প্রথমত হচ্ছে ওইটি, পিটি, আইএলটিএস সবকিছুই আমরা শুনেছি। এখন ওইটিটা কি, পিটিই কি, আইএলটিএসটা কি, আমরা এটা একটু ডিসকাস করব। যে আমাদের মধ্যে আমরা বেশিরভাগ সবাই জানি যে আইএলটিএস, আইএলটিএস দিতে হবে বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য কি করতে হয়, আইএলটিএস দিতে হয়। তো সেই জন্য আমি একটু পার্থক্যটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ওইটিও একটা ইংলিশ টেস্ট, পিটিও একটা ইংলিশ টেস্ট, আইএলটিএস একটা ইংলিশ টেস্ট। তো এটার মধ্যে ডিফারেন্সটা কি? তো প্রথমে হচ্ছে দেখো, ফিচারে দিছি প্রাইমারি অডিয়েন্স, মানে কারা কারা এক্সামটা দিতে পারবে। তো প্রথমেই তো আমি বলেছি যে ওইটি হচ্ছে কারা এক্সাম দেয়, হেলথ কেয়ার প্রফেশনালরা এক্সাম দেয়। ওকে, নার্স, ডক্টর, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট হু নিড টু প্রুভ দেয়ার ইংলিশ প্রফিসিয়েন্সি টু ওয়ার্ক অর স্টাডি ইন অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি। ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে ওগুলোর মধ্যে যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছে তারাই দিতে পারবে হচ্ছে ওইটি। আর পিটিইটা কারা দিতে পারবে? পিটিই দিতে পারবে, পিটিই দিতে পারবে হচ্ছে যারা ইন্ডিভিজুয়ালস অ্যাপ্লাইং ফর স্টাডি, ওয়ার্ক অর মাইগ্রেশন ভিসা। স্টাডির জন্য, ওয়ার্কের জন্য ইন্ডিভিজুয়ালি যারা যেতে চায় তারা পিটিই দিতে পারে। কিন্তু এটা হচ্ছে সব কান্ট্রিতে এটা ভ্যালুয়েবল না। তো কিছু কিছু কান্ট্রিতে, আর এটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্টিং, এটা কম্পিউটার বেসড এক্সাম হয় এটার মধ্যে। এটাতে কোনো সরাসরি কোনো কিছুই দিতে হয় না। কিন্তু সবচেয়ে এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে এটা আহ শুধুমাত্র কয়েকটা কান্ট্রিতে, 2-3টা কান্ট্রিতে এটা হচ্ছে বেশি ভ্যালুয়েবল। তো ওটাও আমরা দেখতে পারবো আস্তে আস্তে। তারপরে দেখা হচ্ছে আইএলটিএস। আইএলটিএস কারা দিতে পারে? আইএলটিএস সেম হচ্ছে স্টাডির জন্য, জবের জন্য, দুটাতেই হয়। এনিওয়ান হু নিডস টু প্রুভ দেয়ার ইংলিশ প্রফিসিয়েন্সি ফর একাডেমিক, প্রফেশনাল অর ইমিগ্রেশন পারপাস। ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি রিকগনাইজড গ্লোবালি। আমরা বেশিরভাগ সারা বিশ্ব জুড়ে শুধু আইএলটিএস এর কথাই শুনি। ওকে, এখন টেস্ট কন্টেন্ট দেখো, যেটা হচ্ছে প্রফেশন স্পেসিফিক ওইটিটা, কারণ শুধুমাত্র এক প্রফেশনের জন্য, যারা হেলথ কেয়ার প্রফেশনালস আছে তাদের জন্য শুধুমাত্র। এখানে স্পিকিং আর রাইটিংটা হয় যার যার প্রফেশন অনুযায়ী। মনে করো ডক্টর এবং নার্স। তো ডক্টর এবং নার্সের মধ্যে হচ্ছে 4টা মডিউলই তো সবার থাকে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। 4টা মডিউল থাকে। 4টা মডিউলের মধ্যে লিসনিং এবং রিডিংটা হচ্ছে সবার সেম। বাট রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে কি হয়, নার্সদের জন্য আলাদা থাকে, আর হচ্ছে ডক্টরদের জন্য আলাদা থাকে। সেম ভাবে 12টা প্রফেশনের জন্যই 12 ধরনের থাকে স্পিকিং এবং রাইটিং এ, বাকি লিসনিং, রিডিং সবার জন্য সেম থাকে। পিটিইটা দেখো, পিটিইটা হচ্ছে জেনারেল এবং একাডেমিক। এটার মধ্যে হচ্ছে কি থাকে, টপিক ওয়াইজ এই 4টা মডিউলই থাকে। দ্য কন্টেন্ট কভার্স এ ওয়াইড রেঞ্জ অফ টপিকস। অনেক ধরনের ওয়াইড রেঞ্জ অফ টপিকস থাকে। যেমন ওইটির মধ্যে শুধুমাত্র হেলথ কেয়ার টপিকস গুলা থাকে, লাইফ সিনারিওস থাকে, আমরা হচ্ছে হসপিটাল রিলেটেড, ক্লিনিক্যাল বেসড কি কি করি, এই ধরনের এগুলো থাকে। কিন্তু পিটির মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড, যেরকম বিভিন্ন ধরনের টপিক থাকতে পারে। সেম আইএলটিএস এও হচ্ছে বিভিন্ন ধরনের থাকতে পারে, এডুকেশনের জন্য আলাদা, জেনারেলের জন্য আলাদা, একটা একাডেমিক একটা জেনারেল আমরা জানি। তো ওভাবেই হচ্ছে ওয়াইড রেঞ্জের টপিক থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে টপিক থাকে। এই যে টেস্ট ফরম্যাট, যেটা আবারও বলতেছি, ওইটির ক্ষেত্রে 4টা, আর হচ্ছে পিটির ক্ষেত্রেও 4টা, আইএলটিএস এর ক্ষেত্রেও 4টা। কিন্তু এখানে ওইটির ক্ষেত্রে স্পিকিংটা হচ্ছে রোল প্লে থাকে, মানে একটা সিনারিও থাকে। আমি আমার, মনে করেন যে হচ্ছে আমি হচ্ছে নার্স, হ্যাঁ, আর যে এক্সামিনার থাকবে সে হচ্ছে পেশেন্ট, আর হচ্ছে হ্যাঁ, একজন থাকবে পেশেন্ট, একজন থাকবে নার্স। তো এই দুজনের মধ্যে যে একটা ডায়ালগ হবে, যে মনে করো হচ্ছে পেশেন্ট আসছে বাইরের কান্ট্রিতে, পেশেন্ট আসছে এবং নার্স কিভাবে তাকে ম্যানেজ করবে, এই ধরনের একটা রোল প্লে হয়। যে পরীক্ষা দিবে সে থাকে হচ্ছে নার্স, এবং যে পরীক্ষাটা নিবে সে থাকে হচ্ছে কি, নার্স, ইয়ে থাকে পেশেন্ট, থাকে পেশেন্ট সে যে কথা বলে। তো ওই ধরনের একটা ডায়ালগ করতে হয়, কথা বলতে হয়, রোল প্লে করতে হয়। তো ওটা একদম ফেস টু ফেস হয়, লাইভ হিউম্যান এক্সামিনার থাকে। আর পিটির ক্ষেত্রে হয় এটা টোটালি কম্পিউটার বেসড। এখানে পুরাটা টেস্টই হয় কম্পিউটার বেসড, এবং হচ্ছে এটার স্কোরটাও হয়, মানে খাতা যে চেক করা হয় কম্পিউটারের মাধ্যমে। এখানে কোনো হিউম্যান রিলেটেড কোনো কিছু নাই পিটিতে। আইএলটিএস এর মধ্যেও সেম 4টা সেকশন, কিন্তু স্পিকিং এর সময় ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হয় হিউম্যান এক্সামিনার। এবার আসি আমরা স্কোরিং এ। স্কোরিং এর ক্ষেত্রে হচ্ছে লেটার গ্রেড থাকে এ থেকে ই পর্যন্ত। যেমন আমাদের আইএলটিএস ব্যান্ড স্কোর থাকে 0 থেকে 9, আমরা সবাই জানি আইএলটিএস 6 পায়, আইএলটিএস 7 পায়। ওভাবে আমরা ওইটিটা কাউন্ট হয় হচ্ছে এ পায়, বি পায়, সি পায়, এরকম। যেমন আইএলটিএস এর 7 হচ্ছে ওইটি বি,
এ ধরনের একটা মিল আছে, আমি মিলটাও পরে দেখাবো। আর পিটি এর মধ্যে থাকে হচ্ছে 10 থেকে 90 পর্যন্ত। আর পিটিটা হচ্ছে অতি দ্রুত রেজাল্ট দেয়, 48 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, যেহেতু এটা কম্পিউটার বেসড। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, কোন কোন কান্ট্রি অ্যাকসেপ্ট করে। ওইটি অ্যাকসেপ্ট করে বেশি হচ্ছে হেলথ কেয়ার রেগুলেটরি বডিজ অ্যান্ড ইনস্টিটিউশনস ইন দ্য ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ। ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএস, আদার কান্ট্রিজ। আমি আরেকটু ভালোভাবে দেখাবো কোন কোন কান্ট্রি ওইটি অ্যাকসেপ্ট করে। তারপরে এখানে নর্মালি কয়েকটা দেশের কথা বললাম। আর পিটিটা হচ্ছে বেশিরভাগ একসেপ্ট করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ওয়াইডলি একসেপ্টেড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। আমি প্রথমেই বলছি যে হচ্ছে পিটি অল্প কয়েকটা কান্ট্রিতে হচ্ছে একসেপ্ট করে। এজ ইটস একসেপ্টেন্স ইজ গ্রোয়িং ইন্টারন্যাশনাল, আস্তে আস্তে এটা বাড়ছে, এখনো কিন্তু অনেক কম। তারপর হচ্ছে আইএলটিএস। আইএলটিএস তো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সবাই চীনের সব জায়গায় সব কান্ট্রিতে হয়। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করছি যে ওইটি কি, পিটিই কি, এবং আইএলটিএস কি। তিনটার মধ্যে আমরা আশা করি পার্থক্য বুঝতে পারছি, তাই তো? তার যদি কোনো কোশ্চেন থাকে, লাস্ট যে 30 মিনিট আমার প্রেজেন্টেশনের শেষে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব, এর মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে। এবার আসি আমরা, হোয়াই ওইটি ইজ বেস্ট ফর নার্সেস। নার্সদের জন্যই ওইটি কেন বেস্ট। আমি আসলে হেলথ কেয়ার প্রফেশনালদের জন্যই হচ্ছে ওইটি, সেটা আমি আগেও বলছি, কিন্তু আমি মূলত হচ্ছে নার্সদের জন্য কেন ওইটির কথা বলছি। শুধুমাত্র নার্সদের জন্য কেন, এটা একটা কোশ্চেন থাকতে পারে সবার। কারণ হচ্ছে আমি তো একজন নার্স, আমি যখন এক্সামটা দিচ্ছিলাম বা দিব, যে প্রিপারেশন নিব, আমি কিন্তু কারো কাছে হেল্প পাইনি। আগেই বলছি যে হচ্ছে বেশিরভাগ যেখানেই দেখি, যে কোচিং এ ভর্তি হয়, অনলাইনে অফলাইনে তো কোনো কোচিং নাই, অনলাইনেও যদি কোথাও কোচিং এ ভর্তি হই, তখন দেখি যে হচ্ছে বেশিরভাগই সবাই হচ্ছে ডক্টর, ডক্টরদের প্রায়োরিটি সব জায়গায় বেশি। নার্সদের জন্য আলাদা কোনো ডকুমেন্ট, আলাদা কোনো নোটস, কোনো কিছুই করা হয় না, খুবই কম। হাতে গোনা একজন কি দুজন এরকম পাওয়া যায়। এমনকি আমি যখন এক্সামে অ্যাটেন্ড করছিলাম, তখনও আমার সাথে কোনো নার্স এক্সাম দেয়নি, শুধুমাত্র ডক্টর এক্সাম দিয়েছে। তো আমি চাই যে নার্সরা ওয়ার্ল্ড ওয়াইড ওইটি সম্পর্কে জানুক, এবং ওইটি সম্পর্কে তারাও ওইটি এক্সাম দেখ। শুধুমাত্র ডক্টররা কেন দিবে, ডক্টরদের পাশাপাশি নার্সরাও ওইটি এক্সামটা অ্যাটেন্ড করুক। এই যে ওইটি ইজ স্পেসিফিক্যালি ডিজাইনড ফর হেলথ কেয়ার প্রফেশনালস, নট জেনারেল ইংলিশ ইউজার্স। নর্মালি যারা ইংলিশ ইউজার্স আছে তাদের জন্য না, এটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য। দ্যাটস হোয়াই নার্সেস ফাইন্ড ইট মোস্ট রিলেভেন্ট অ্যান্ড ইউজফুল। মেইন রিজন গুলা কি? এটা হচ্ছে প্রফেশন ফোকাসড। আমার যে প্রফেশন নার্সিং, আমার নার্সিং থেকেই আমার কোশ্চেন গুলো আসবে, এটা একদম প্রফেশনাল রিলেটেড। ওইটি টেস্ট ইংলিশ ইউজড ইন হসপিটালস, ক্লিনিক, পেশেন্ট কমিউনিকেশন। বুঝা গেছে? নট র্যান্ডম টপিকস লাইক ক্লাইমেট চেঞ্জ অর স্পোর্টস। মানে কোনো র্যান্ডম টপিক নিয়ে থাকবে না। র্যান্ডম টপিক নিয়ে কোথায় থাকে? আইএলটিএস এ থাকে, যে কোনো টপিক থাকতে পারে। কিন্তু ওইটি হচ্ছে যেহেতু প্রফেশন ফোকাসড, এখানের মধ্যে শুধুমাত্র হসপিটাল, ক্লিনিক, পেশেন্ট কমিউনিকেশন, মানে আমার নার্সিং রিলেটেড যা যা থাকা যায় হেলথ কেয়ার প্রফেশনের জন্য, সেগুলোই থাকবে। দেন প্র্যাকটিক্যাল কমিউনিকেট অন স্পিকিং টেস্ট, practical communicate on speaking tasks are like real nurse patient conversation। প্র্যাকটিক্যাল কমিউনিকেট হয় বিশেষ করে কারণ আম, ওই যে রোল প্লেটা করে, এটা প্র্যাকটিক্যালি হয়। যে স্পিকিং টাস্ক আর রিয়েল নার্স, রিয়েল নার্স পেশেন্টদের মধ্যে, একজন রিয়েল নার্স সাথে একজন রিয়েল পেশেন্ট সাথে তাদের কনভারসেশন কিরকম হবে, এক্সপ্লেনিং মেডিসিন, কমফোর্টিং পেশেন্টস এন্ড গিভিং ইনস্ট্রাকশন, বিভিন্ন কিছু নিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমরা যেরকম পেশেন্টকে কাউন্সেলিং করি, ওখানেও ঠিক রোল প্লের মধ্যে আমাদেরকে একদম পেশেন্টকে কাউন্সেলিং করতে হয়। তারপরে হচ্ছে রাইটিং ফর রিয়াল ওয়ার্ক। রিয়াল ওয়ার্ক রাইটিং এর মধ্যে থাকে এই যে আমরা রেফারেল লেটার বা হচ্ছে ডিসচার্জ সামারিজ, বিভিন্ন কিছু আমরা লিখি। হসপিটালে থাকতে গেলে আমাদের রেফার, একটা পেশেন্টকে রেফার করা লাগে, একটা পেশেন্টকে ট্রান্সফার করতে হয়। তো এই যে আমাদের লেটার গুলা লেখা লাগে, এইগুলোই কিন্তু আমাদের ওইটি রাইটিং এর মধ্যে থাকে, এক্সট্রা কোনো কিছু থাকে না। তো এগুলো জাস্ট আমাদের শেখা হয়ে যায়, নার্সিং এর যে কাজকর্মগুলো, ফাংশন গুলা থাকে, এগুলো আমাদের কমপ্লিটলি শেখা হয় রাইটিং। Accepted worldwide, OIT is recognized in UK, Ireland, USA, Canada, Australia, New Zealand, Singapore, UAE, United Arab Emirates, and many more for nurses registration, visa, and job. Okay. Easier to relate to since the context is medical, nurses find it easier to study. যেহেতু মেডিকেল রিলেটেড, এরা নার্সরা কি অতি সহজে এটা পড়াশোনা করতে পারে, রিমেম্বার অ্যান্ড পারফর্ম বেটার দেন ইন জেনারেল টেস্ট লাইক আইএলটিএস।
আইএলটিএস যেরকম র্যান্ডমলি টপিক থাকে, ওইটিতে র্যান্ডমলি টপিক থাকে না, আমাদের প্রফেশন রিলেটেড টপিক গুলাই থাকে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার জন্যই হচ্ছে ওইটিটা ইজি। আর আরেকটা বড় কথা হচ্ছে ওইটির স্পিকিং এবং রাইটিংটা আইএলটিএস এর রাইটিং এবং স্পিকিং এর তুলনায় অনেক ইজি। আমি আগেই বলছি যে স্পিকিংটা হচ্ছে এখানে রোল প্লে থাকে একটা, দুইটা রোল প্লে থাকবে। আবার রোল প্লেটা স্টার্ট করার জন্য আগে 3 মিনিট সময় দেয়। তারপরে রাইটিংটা থাকে, যে কোনো একটা লেটার থাকে। আইএলটিএস টা অনেক কঠিন, 2 ভাগে থাকে রাইটিংটা। আর ওইটির ক্ষেত্রে একটা লেটার লিখতে হয়, হয় একটা রেফারেল লেটার থাকবে, না হলে একটা ট্রান্সফার লেটার থাকবে। আমাকে একটা সিনারিও দিয়ে দিবে যে এই অনুযায়ী আমাকে বুঝতে হবে এটা কি আমার ট্রান্সফার লেটার হবে নাকি আমার রেফারেল লেটার হবে, কি হতে পারে। তো সেই অনুযায়ী আমি আমার লেটারটাকে সাজাবো। পেশেন্টের কেস হিস্টোরি দেয়, একটা সিনারিও থাকবে, কেস হিস্টোরি, ওটা দেখে আমাকে আমার লেটারটাকে সাজাইতে হবে। এটা হচ্ছে ওইটির রাইটিং। স্টাডি অপরচুনিটি কি কি থাকতে পারে? accepted by universities and nursing boards in UK, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা এন্ড মোর। আচ্ছা, আমি প্রথমেই বলি, অনেকে বলে যে হচ্ছে ওইটিটা শুধুমাত্র হচ্ছে জবের জন্য। ওইটা শুধুমাত্র জবের জন্য না। আমরা IELTS 7 পেলে যেভাবে আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি, বা ভালো ভালো কান্ট্রিতে হচ্ছে স্টাডির জন্য যেতে পারি, অ্যাটলিস্ট ধরতে গেলে হচ্ছে স্কলারশিপের জন্য। তো এটাও সেম, ওইটিটাও হচ্ছে সেম, ওইটির বি মানে হচ্ছে IELTS 7। তো নর্মালি আরেকটা জিনিস, যে আমরা যেহেতু মেডিকেল রিলেটেড, আমাদের মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট পাওয়ার জন্য বা নার্সিং এ মাস্টার্স করার জন্য আমাদেরকে অবশ্যই IELTS 7 থাকতে। তো IELTS 7 মানে হচ্ছে ওইটির বি। ওইটির বি যদি আমরা পাই তাহলে আমরা নার্সিং এ মাস্টার্স করতে পারি, এবং পাশাপাশি হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এটা বেশিরভাগ কোথায় হয়? ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। হ্যালো, প্লিজ আপনার একটু মিউট করেন। কে কিছু বলতে চাচ্ছেন? ওকে, আমরা কন্টিনিউ করি। accepted by university যেটা তো বললাম। easier to get admission in healthcare related courses board, যেটা আমি আগেই বলেছি যে হেলথ রিলেটেড কোনো সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের ইজিলি এটা হয়। একটা প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি ফর নার্সিং আর মেডিকেল স্টাডিজ। ইংলিশ, এটা তো একটা ইংলিশ টেস্ট। helps you understand medical lectures, case studies and clinical English easily. Improves academic writing and communication relevant to your future profession. আমি আমার প্রফেশন নিয়ে বা নার্সিং নিয়ে আমি হচ্ছে অনেক ইমপ্রুভ করার জন্য এই সাবজেক্ট নিয়ে যদি আমি হায়ার এডুকেশন নিতে পারি, তাহলে হচ্ছে আমার ওইটিতে, যেহেতু ওইটি আইএলটিএস তুলনায় ইজি, বিশেষ করে আমাদের জন্য, হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য, তাহলে IELTS 7 পাওয়া অনেক বেশি টাফ। সেই তুলনায় ওইটির বি পাওয়া অতটা টাফ না, বিকজ এখানের মধ্যে কি রাইটিং আর স্পিকিংটা হচ্ছে তুলনামূলকভাবে ইজি। এটা স্টাডি অপরচুনিটিস কোথায় কোথায় আছে? ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, কানাডা। কানাডাতে কিছু কিছু ভার্সিটি, সব ভার্সিটিতে না। দেন আসে ওয়ার্ক অপরচুনিটিস। ওয়ার্ক অপরচুনিটিস এর ক্ষেত্রে ওয়াইডলি একসেপ্টেড ফর নার্স রেজিস্ট্রেশন ভিসাস ইন টপ কান্ট্রিজ। আমি আগে একটু ডিসকাস করে নিই। কারণ হচ্ছে একটা কথা বলিনি যে এখানে আমাদের নার্সিং এর ক্ষেত্রে অনেক আছে ডিপ্লোমা, অনেক আছে বিএসসি। তো এগুলোর মধ্যে আমাদের তেমন কোনো তফাৎ নেই, বাংলাদেশে আমাদের এরকম কোনো তফাৎ নেই। আমরা সবাই বিএনএমসি থেকে রেজিস্টার্ড নার্স হয়ে যায়, আরএন পরীক্ষা দিয়ে আরএন এক্সামে পাশ করে আমরা হচ্ছে আরএন হয়ে যাই। তো আমাদের জন্য এটা সমান। কিন্তু ওদের কান্ট্রির ক্ষেত্রে কি হয়, যারা হচ্ছে বিএসসি করে তারা হচ্ছে রেজিস্টার্ড নার্স হতে পারে কোথাকার, ওই কান্ট্রি রেজিস্টার্ড নার্স হতে পারে। কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা থাকে তারা ওখানকার রেজিস্টার্ড নার্স হতে পারে না। তাদেরকে একটা ইমপ্রুভমেন্ট কোর্স করতে হয়, অথবা হচ্ছে পোস্ট বেসিক নার্সিং করতে হয়, করে তারপরে হচ্ছে ওইটি দিয়ে তারপরে তাদের হচ্ছে কাউন্সিল এক্সাম গুলো আমরা দিতে পারবো। তা না হলে ওখানে আরএন হওয়া যাবে না, মানে রেজিস্টার্ড নার্স হওয়া যাবে না। সো ওখানে যদি রেজিস্টার্ড নার্স হওয়া না যায়, তাহলে ওখানে কিভাবে জব করা যাবে? ওইটি দিয়েও সেখানে আমাদেরকে কি করতে হবে, ওই বাংলাদেশে যেরকম এইড নার্স থাকে ওরকম ভাবে ওখানে জব করতে হবে। তো আমার মতে যারা ডিপ্লোমা আছে তারা পোস্ট বেসিক করার পরে ওইটিটা দিয়ে তারপরে হচ্ছে ওখানে আমরা পরবর্তী চেষ্টাগুলো করা যায়, যে যে কান্ট্রি চুজ করবে সেই কান্ট্রি অনুযায়ী তাদের কাউন্সিল এক্সাম দিতে হবে। widely accepted for nurse registration and visas in top countries, top country গুলোতে। Build strong communication skill with patients and doctors. Increase chance of better job position and promotion। এই যে বেটার জব পজিশন,
কি হয়, বেটার জব পাওয়া যায় কিভাবে, কারণ হচ্ছে আগে সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে আগে নিজের দেশের রেজিস্টার্ড নার্স হতে হবে, আরএন এক্সাম দিয়ে আরএন এক্সাম পাশ করতে হবে, তা না হলে কিন্তু অন্য কান্ট্রিতে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আরেকবার আমি বলছি যে বিএসসি দের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু ডিপ্লোমাদের ক্ষেত্রে আগে পোস্ট বেসিক করতে হবে, তা না হলে কিন্তু তারা ইনপুট করতে পারবে না। তাদের জন্য একটা সুবিধা হচ্ছে মিডল ইস্ট কান্ট্রিগুলো, মিডল ইস্ট কান্ট্রিতে এরকম একটা সমস্যা হয় না, তবে বিএসসি এর তুলনায় তাদের স্যালারি কম থাকে, এটা একটি সমস্যা। Makes you confident to work in multicultural healthcare teams, leads to higher salary and faster career growth abroad. অনেকে যদি থাকে যে না আমি আসলে টিচার হব, আমি বাইরের কান্ট্রিতে গিয়ে টিচার হবো, তো সেখানেও সেম বাংলাদেশের মতো আমাকে প্রথমে ওখানে রেজিস্টার্ড নার্স হতে হবে, রেজিস্টার্ড নার্স হওয়ার পরে আমাকে ওখানে জবের ক্ষেত্রে 2-2.5 বছর কমপ্লিট করতে হবে, দেন মাস্টার্স করতে হবে। মাস্টার্স করে আমি টিচিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবো সেখানে, রিকগনাইজড বাই হেলথ কেয়ার এমপ্লয়ার্স গিভিং ইউ প্রায়োরিটি ইন রিক্রুটমেন্ট। বুঝা গেছে আমাদের ওয়ার্ক অপরচুনিটিস গুলা কি কি থাকে। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলি, আমার হচ্ছে আহ জানি না কেন এমন হচ্ছে, আমি 1 ঘন্টা সময় দিছিলাম কিন্তু এখানে আমার রিমেনিং মিটিং টাইম দেখাচ্ছে আর 2 মিনিট বাকি। তো এইটা যদি শেষ হয়ে যায় আমি আবার নতুন করে হচ্ছে লিংক দিব হোয়াটসঅ্যাপে, লিংক দিলে সবাই একটু কষ্ট করে আবার প্লিজ জয়েন দিয়ে দিবেন। আমার কথা কি মানে বোঝা গেছে? যদি শেষ হয়ে যায় আমি আবার নতুন করে লিংক দিব, বাকিটুকু আমরা তখন কন্টিনিউ করবো। হ্যালো? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওকে, আর 1 মিনিট আছে, তো যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে লিংক দিব। আচ্ছা, ওয়ার্ক অপরচুনিটিস কোন কোন কান্ট্রি গুলাতে থাকে এটা একটু দেখুন। ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, ইউনাইটেড আরব আমিরাটস, ইউএসএ। ইউএস এর মধ্যে আবার সবগুলা, এটা হচ্ছে কাউন্সিল, এক ধরনের কাউন্সিল, আমাদের যেমন বিএনএমসি আছে সেম ওদের একটা কাউন্সিল, এটা ওদের অনেকগুলা কাউন্সিল আছে, হেলথ কাউন্সিল, তো এটা একটা সিজি এফএমএস, এটা রিকগনাইজড হতে হবে যদি ইউএসএ তে জব করার জন্য। দেন কানাডা, নামিবিয়া, স্পেন, মাল্টা, ইউক্রেন, মালদ্বীপস, কাতার, এই কান্ট্রি গুলো হচ্ছে ওয়ার্ক অপরচুনিটিস অনেক বেশি। এবার আমি দেখাই হচ্ছে এটার মধ্যে একটু তুলনা দেখাই যে আইএলটিএস আর ওইট এর মধ্যে। এই যে আইএলটিএস এর 8-9 মানে হচ্ছে ওইট এর এ, টোটাল 500 মার্কের মধ্যে 450 থেকে 500 পাওয়া মানে এ, মানে তারা হচ্ছে খুব ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারবে। দেন হচ্ছে বি, বি মানে হচ্ছে আইএলটিএস 7.5 বা 7, এখানে আবার মার্কিং থাকে যে 400 থেকে 440, 350 থেকে 390 হলে আইএলটিএস 7, মানে ওটাকেও বি বলে। 350 থেকে 400 ভিতরে পুরোটাই হচ্ছে বি। এই যে 300 থেকে 340 এটা হচ্ছে সি প্লাস বলে, আইএলটিএস 6.5। তো আমাদের আচ্ছা এত কিছু বাকিগুলা দেখে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, জাস্ট এখানে আমি এতটুকু দেখাই এর বি মানে কোনটা। আমাদেরকে 350 থেকে 400-র মধ্যে থাকতে হবে, 350 উঠলেই এটা হচ্ছে বি, 500-র মধ্যে 350 আমাদেরকে মাস্ট করতে হবে। তা মোটামুটি একটু ক্লিয়ার হলাম, আমাদের ওইটি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো। ম্যাম, জি ম্যাম। আরমিন বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, মাঝখানে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করার কারণে কয়েকটা স্লাইড আমি দেখতে পারিনি, তবুও ম্যাম যতটুকু বুঝছি ওখান থেকে ম্যাম আমার দুটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, প্রথমত হচ্ছে আমরা এই ওইটিটার জন্য ঠিক কখন অ্যাপ্লাই করতে পারবো, বা আমরা কখন বুঝবো যে এই ওইটির জন্য অ্যাপ্লাই করার আমার এইটাই হাই টাইম। আচ্ছা, প্রথম কোশ্চেন, এটা আমি প্রথম কোশ্চেন আনসার দিই। প্রথমত আমি বলতেছি যে আমি মেবি রেকর্ডিং ভিডিওটা আমি হচ্ছে শেয়ার দিব আমার পেজে, পেজে শেয়ার দিলে তখন ওখান থেকে বাকিটা তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? আর তোমার কোশ্চেন ছিল যে কখন হচ্ছে সময় হতে পারে যে মনে হবে যে না এটাই আমার ওটি দেওয়ার সময়। প্রথমত হচ্ছে আমি মাঝখানে একবার জি বলেছিলাম ম্যাম। যে যখন হচ্ছে আরএম, সর্বপ্রথম আমাদের কি থাকতে হবে, 1 নম্বর হচ্ছে আমাদের আরএন থাকতে হবে, মানে আমি যে দেশের নাগরিক সে দেশের আরএন রেজিস্টার্ড নার্স হতে হবে, কাউন্সিল এক্সামটা দিতে হবে। তাহলে যেহেতু আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করতেছো, তাহলে বাংলাদেশ থেকে তোমাকে কি করতে হবে, আগে বিএনএমসি এক্সাম দিয়ে, কাউন্সিল এক্সাম দিয়ে কি করতে হবে, আরএন নিতে হবে, তারপরে তুমি হচ্ছে বাইরে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু প্রিপারেশনটা আমার মতে আগে থেকে নেওয়া উচিত, কারণ আমরা হচ্ছে টোটালি অনেকটা বলতে গেলে টোটালি আমরা ইংলিশের বাইরে থাকি।
ইংলিশ নিয়ে আমরা বাংলায় কথা বলি, বাংলায় ডিসকাস করি, ফ্রেন্ডদের সাথে বাংলায় কথা বলি। এখন থেকে যদি আমরা হচ্ছে ইংলিশটাকে নিজের মতো করে নিতে না পারি, তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের জন্য সমস্যা হয়ে যায়। এখন থেকে যদি আমরা ওটাকে নিজের মতো করে নিতে পারি ইংলিশটাকে, তাহলে দেখা যায় আমরা কম সময়ের মধ্যে প্রিপারেশনটা নিতে পারি, যেহেতু ওটা একটা ইংলিশ টেস্ট। তা আমার মতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে ইংলিশের উপর ইমপ্রুভমেন্টটা বাড়ানো উচিত। তারপরে বিএসসি যারা আছে আর ডিপ্লোমা যারা আছে থার্ড ইয়ার, তাদের ফাইনাল এক্সাম গুলো দিয়ে তারপরে ওইটি প্রিপারেশনটা নেওয়া উচিত। পাশাপাশি আরএন পরীক্ষা দেওয়ার পরে ওইটিটাতে বসে দেন বাকি যে যত কিছু আছে ওগুলাতে ওইটির পরবর্তী ধাপগুলো নিতে হয়। আর ওইটির পরবর্তী ধাপ হচ্ছে আমাকে কান্ট্রি চুজ করতে হবে। কান্ট্রি চুজ করে দেন ওই কান্ট্রির আবার রেজিস্ট্রেশন এক্সাম দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার, আরমিন? হ্যালো আরমিন। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি তাহলে ম্যাম। প্রথমে আমি আমাদের, দ্বিতীয় প্রশ্নটা কি করব? হ্যাঁ হ্যাঁ, তোমার এই প্রশ্নটা ক্লিয়ার হলে দ্বিতীয় প্রশ্নটা করতে পারো। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। হুম, নেক্সট কোশ্চেন। ম্যাম, এরপর ম্যাম আমাদের যে বেসিক যে প্রিপারেশন ম্যাম, এই কিছুদিন আগে আমাদের কলেজে ফিউচার নেশন থেকে কিছু মানুষ আসছিলেন মূলত ওনাদের পেজটা প্রমোট করার জন্য। এখন ম্যাম ওনাদের পেজ থেকে ব্রিটিশ কাউন্সিলে আমরা একটা সেলফ প্র্যাকটিস করতেছি। ওখানে ম্যাম একদম বেসিক লেভেল থেকে শুরু করে সেলফ অ্যাসেসমেন্ট, তারপর বিভিন্ন ধরনের কুইজ ওখানে ম্যাম প্র্যাকটিস করতে পারতেছি। এখন ম্যাম এই ধরনের প্র্যাকটিস গুলো আমাদের ওইটির যে এক্সাম ওটার জন্য মানে কতটা হেল্পফুল হবে, এই ওটা যদি একটু বলতেন ম্যাম। আচ্ছা, আমি প্রথমত বলি, এটা তেমন একটা হেল্পফুল হবে না। এটা জাস্ট হচ্ছে তোমার ইংলিশটাকে হচ্ছে একটু ইমপ্রুভ করার জন্য। আমি মনে হয় প্রায় অনেকের ক্লাসে বলেছিলাম যে আহ, ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য আমার ডেইলি কিছু টাস্ক আছে। রাইটিং এর ক্ষেত্রে কিছু টাস্ক মেনটেন করতে হয়, লিসেনিং এর ক্ষেত্রে কিছু টাস্ক মেনটেন করতে হয়, স্পিকিং এর ক্ষেত্রে কিছু টাস্ক মেনটেন করতে হয়, রিডিং এর ক্ষেত্রেও কিছু টাস্ক মেনটেন করতে হয়। প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে আমার আলাদা আলাদা টাস্ক মেনটেন করতে হয়। কিন্তু ফিউচার নেশন থেকে যেটা দিছে ওটা মেইনলি হচ্ছে, এটা জাস্ট একটা এক্সারসাইজ, আমাদের প্র্যাকটিস, মূলত একটা প্র্যাকটিস ছাড়া আর কিছুই না এটা। আমাদের ডেইলি একটা প্র্যাকটিস হচ্ছে। ডেইলি যদি ফিউচার নেশনে আমি 2 ঘন্টা সময় দিই বা 1 ঘন্টা সময় দিই, এটা জাস্ট আমার প্র্যাকটিস হচ্ছে। কিন্তু আমার যে টাস্ক গুলা আছে, যে মডিউলের যে টাস্ক গুলা, এগুলো যদি আমি ডেইলি এটাকে আমি কন্টিনিউ করতে পারি, তাহলে আমার ইংলিশ নিয়ে একদম মানে আমি অনেক বেশি ইমপ্রুভ হবে। আর পাশাপাশি আমাদের যে সাবজেক্ট গুলো আছে, নার্সিং এর সাবজেক্ট গুলো, এটা কিন্তু হেলথ সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্ট গুলো যে আমাদের যে বেসিক পড়াশোনা করি, এগুলা হচ্ছে ওইটির ক্ষেত্রে অনেক উপকার হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ওইটার ক্ষেত্রে মনে করো রিডিং এর একটা প্যাসেজ আসলো, ওই প্যাসেজটাতে সিজোফ্রেনিয়া আসলো মনে করো, বা হচ্ছে তোমার কোনো পরিচিত একটা টপিক আসলো, হেলথ রিলেটেড টপিক, তখন এটা দেখে তোমার কাছে মনে হবে যে না, এটা তো মোটামুটি ইজি, এই টপিকটা তো আমি আগেও দেখছি, তাই না? কিন্তু ফিউচার নেশন বলো বা আইএলটিএস এ বলো, একটা টোটালি একটা আননোন একটা টপিক যদি থাকে, তখন তোমার টপিকটা দেখেই মনে হবে টপিকটা তো অনেক বেশি কঠিন, আমি কিভাবে আনসার করবো। তা আমাদের ফার্স্ট, ওই যে আমাদের ফার্স্ট ইমপ্রেশন যেরকম হয়, ফার্স্ট ইমপ্রেশনে যদি আমার মনে হয় যে না, এটা তো আমি পড়ছি, তাই না? তো ওটা যদি হয়, তাহলে আহ আমাদের জন্য ইজি হবে আর কি। এই জন্য আমাদেরকে হচ্ছে আমাদের সাবজেক্ট গুলাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, পাশাপাশি যে টাস্ক গুলো আছে, টাস্ক গুলা হচ্ছে কমপ্লিট করতে হবে। আর ফিউচার নেশন জাস্ট একটা প্র্যাকটিস। আর আই মিন ক্লিয়ার? জি জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে ম্যাম আমাদের যে মডিউল গুলো আছে, যেমন রিডিং, স্পিকিং, আমি প্রত্যেকদিন 15 মিনিট বা 20 মিনিট টাইম দিয়ে এগুলা ঠিক কিভাবে ম্যাম প্র্যাকটিস করতে পারি যাতে মানে আমার এগুলার প্রতি কনফিডেন্স গ্রো হয়? আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমি কয়েকটা ক্লাসে অলরেডি বলেছিলাম, তারপরে আবার একটু সংক্ষেপে আমি হচ্ছে রিপিট করে দিই। প্রথমত হচ্ছে রিডিং। হ্যাঁ, রিডিং এর জন্য ডেইলি আমার টাস্ক যেটা থাকবে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কি করতে হবে, এক পেজ, একটা পেজ আমাকে কি করতে হবে, রিডিং করতে হবে। এখন যে কোনো পেজ পড়লে হবে না আমার মতে, যেহেতু আমাদের সাবজেক্ট গুলো হচ্ছে হেলথ রিলেটেড সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট থেকে আমি এক পেজ পড়া। এখন এই পড়া আর ওই পড়াটা কিন্তু সেম না। আমাকে রিডিংটা পড়তে হবে, আমার সঠিক প্রোনাউন্সিয়েশন থাকতে হবে, তারপরে হচ্ছে আমার টোনটা ঠিক থাকতে হবে, স্ট্রেসটা, এখানে একটা কিন্তু ওয়ার্ড স্ট্রেস আছে, সেন্টেন্স স্ট্রেস আছে। একটা সেন্টেন্সে আমি কোন ওয়ার্ডে স্ট্রেস নিব, কোন ওয়ার্ডে স্ট্রেস নিব না, এবং ওয়ার্ডের মধ্যেও আবার কোন লেটারে আমি স্ট্রেস নিব, কোন লেটারে স্ট্রেস নিব না, এগুলোকে মেনটেন করে দেন আমাকে
রিডিংটা পড়তে হবে। তো সেটার জন্য যদি আমাদের সময় যায়, যদি অনেক বেশি সময়ও যায় তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে সঠিকভাবে, প্রয়োজনে এক পেজও যদি না হয় আধা পেজ হলেও আমাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে ডেইলি। দেন হচ্ছে লিসেনিং। লিসেনিং এর ক্ষেত্রে আমি বলবো ডেইলি যে কোনো একটা পডকাস্ট শোনার জন্য। পডকাস্ট হচ্ছে ইউটিউবে থাকে যে মেডিকেল রিলেটেড বিভিন্ন টপিক লিখে পডকাস্ট সার্চ দিবা, দেখবে যে আসবে। তারপরে হচ্ছে ইয়েতে সার্চ দিবা, বিবিসি হেলথ নিউজ। হ্যাঁ, বিবিসি হেলথ নিউজে সার্চ দিবা, বিভিন্ন টপিক শোনা যায়, 5 মিনিট 7 মিনিট এরকমের পডকাস্ট শোনা যায়, এগুলো ডেইলি শুনবা। আর উইকলি একটা হচ্ছে মুভি দেখবা, ইংলিশ মুভি। প্রথম এক দুইটা মুভি দেখবা হচ্ছে সাবটাইটেল সহ, এর পরবর্তী মুভিগুলো একদম সাবটাইটেল ছাড়া দেখবা। জাস্ট শোনার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা যে ওরা আসলে কি বলছে। না বুঝলে একটু টেনে আবার শুনবা। কিন্তু এটা যখন আস্তে 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 অভ্যাস হয়ে যাবে, তখন তোমার লিসেনিং পাওয়ারটা কিন্তু বাড়বে, লিসেনিংটা ইমপ্রুভ হবে। এই গেল রিডিং, লিসেনিং। দেন হচ্ছে রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে ডেইলি টাস্ক, ডেইলি আমাকে যে কোনো একটা টপিক নিয়ে 5 লাইন লিখতে হবে। মনে করো আমার সামনে হচ্ছে পেন, পেন আছে, এখন এই পেনটাকে নিয়ে আমি 5টা লাইন লিখবো, আমার মতো করে আমি 5টা লাইন লিখবো। পেন, এটা দিস ইজ এ পেন। তারপর হচ্ছে পেনটাকে আমরা কিভাবে কাজে লাগাই, পেন কিভাবে ইউজ হয়, এটার ইউজেসটা, এভাবে করে আমরা 5টা লাইন লিখবো। 5 লাইন লিখে তারপরে হচ্ছে ওটাকে আমরা কুইল্ট বোর্ড নামে একটা অ্যাপস আছে, কুইল্ট বোর্ড, ওটাতে বিভিন্ন সিনোনিম থাকা যায়। এবং ওই লাইনগুলো লেখার পর চেঞ্জ করলে দেখবা যে হচ্ছে বিভিন্ন সিনোনিম অনুযায়ী আবার ওটা চেঞ্জ হয়েছে। এটা একটা ফ্রি অ্যাপস। আবার ওটা ছাড়াও ওই লাইনে তুমি যে লাইনগুলো লিখছো ওই লাইনের মধ্যে ওয়ার্ড গুলাকে সিনোনিম অনুযায়ী তুমি চেঞ্জ করে করে দেখতে পারো। এতে কি হবে, আমার রাইটিংটা ইমপ্রুভ হবে। দেন সিনোনিম অনেক কিছু শিখতে পারবো, তাই না? এটা হচ্ছে প্রতিদিন যে কোনো কিছু নিয়ে 5 লাইন হোক 10 লাইন হোক আস্তে আস্তে বাড়াবো, ওভাবে লিখবো। তারপরে হচ্ছে স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে কি করব? প্রথমত কাজ হচ্ছে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করেছি ওটা হচ্ছে রাতে ঘুমাবার আগে একবার নিজে নিজে বলা, বা আয়নার সামনে গিয়ে বলা যে আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা কি থাকলো। যে আমি সকালে ঘুম থেকে উঠলাম, একদম সারাদিন যে কাজকর্মগুলো হলো, রাতে এখন ঘুমাতে যাব, ঠিক অতটুকু পর্যন্ত সবকিছু আমাকে নিজে নিজে বলতে হবে, হয় আয়নার সামনে হোক বা নিজে নিজে হোক, যেভাবে হোক প্র্যাকটিস করতে হবে। এটা একটা স্পিকিং নিয়ে। আর একটা হচ্ছে মাঝে মধ্যে আমরা ফ্রেন্ডদের সাথে ডিসকাস করি, কলেজে গেলে ভার্সিটিতে গেলে আমরা কথা বলি। তো ওখানে দেখা যায় 2 একজনের সাথে আমরা এরকম ইংলিশে কনভারসেশন করবো, যে কোনো একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করবো, মাঝে মধ্যে যে কোনো টপিক হতে পারে। এটা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে স্পিকিং নিয়ে হতে পারে আমার চারপাশে যা কিছু হচ্ছে, যেটাই হচ্ছে না কেন আমাকে ওটা ইংলিশে ভাবতে হবে, সবসময় মাথার মধ্যে ইংলিশে ভাবতে হবে। আমি যদি এই জিনিসটা ইংলিশে না জানি, সাথে সাথে আমাকে গুগল দেখে দেখতে হবে যেটার ইংলিশটা আসলে কি হতে পারে। তাহলে আমাদের মাথার মধ্যে সাথে সাথে ওই জিনিসটা কি হবে, গেঁথে যাবে, যেটার ইংলিশ কি হতে পারে। আমি 4টা মডিউলই মোটামুটি বলছি। ক্লিয়ার আর্মি? জি ম্যাম, জি ম্যাম। 4টা মডিউল নিয়ে আর কোনো সমস্যা আছে, যে 4টা মডিউল আমি কিভাবে ডেইলি প্র্যাকটিস করতে পারি? না ম্যাম, আর কোনো সমস্যা নাই ম্যাম। প্রোনাউন্সিয়েশন নিয়ে একটু একটু ডাউট ছিল ম্যাম। এম, এক একটা ইউটিউব ভিডিওতে ম্যাম যখন আমরা সার্চ করে থাকি, তখন ম্যাম এক একটা ভিডিওতে ওনারা এক একটা অ্যাকসেন্টে কথা বলে থাকেন। কেউ হয়তো আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছেন, কেউ হয়তো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছেন। এখন ম্যাম ওইটির ক্ষেত্রে আমরা আমাদের নর্মাল যে কথা বলার অ্যাকসেন্ট সেটা ব্যবহার করলে প্রেফারেবল হবে, নাকি ম্যাম এই ওনাদের মতো যারা এই যে বিবিসি নিউজ বা সিএনএন নিউজে ওনারা যেভাবে কথা বলেন সেভাবে ম্যাম যদি একটু বুঝায় বলতেন। প্রথমত হচ্ছে আমাদের সব ধরনের এক্সেন্ট বুঝতে হবে, এটা একটা লজিক। যে কারণ হচ্ছে আমাদের লিসেনিং এ যে কোনো এক্সেন্টেড থাকতে পারে, যে কোনো এক্সেন্টেড থাকলে আমাদের হচ্ছে সবগুলো সম্পর্কে বুঝতে হবে। এখন আমাদেরকে একটা কান্ট্রি চুজ করতে হবে যে আমাদের কোন কান্ট্রি, আমরা কি আমেরিকা, যে যে যার পছন্দ মতো আর কি ইন্ডিভিজুয়ালি চুজ করতে হবে যে আমার কোন কান্ট্রি পছন্দ, আমি কি আমেরিকার জন্য পড়বো নাকি হচ্ছে ইউকের জন্য পড়বো। ইউকের জন্য হলে অবশ্যই ব্রিটিশ এক্সেন্ট, আমেরিকার জন্য হলে আমেরিকান এক্সেন্ট। কিন্তু আমার মতে হচ্ছে ওইটির জন্য যে কোনো এক্সেন্টের আসতে পারে। তো সেই জন্য আমরা প্রথমে, মানে আমাদের পছন্দ অনুযায়ী আমরা প্রথমে ওই এক্সেন্টটা শিখবো, তারপর আস্তে আস্তে পরবর্তী এক্সেন্ট গুলো শোনার চেষ্টা করি, সবগুলো এক্সেন্টে আস্তে আস্তে বুঝার চেষ্টা করি, একসাথে কিন্তু না। মনে করো কয়দিন এই এক্সেন্টটা আমার বোঝা হয়ে গেল, একদম বুঝার পরে পরবর্তীতে আমি আরেকটা এক্সেন্ট বুঝতে যাবো, আমার হাতে কিন্তু লম্বা সময়। যদি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করি, তাহলে আমি যে ডেইলি টাস্ক গুলো দিছি মডিউল অনুযায়ী সেগুলো ইমপ্রুভ করতে করতে আমার কি হবে, একটা
আইডিয়া হয়ে যাবে, ওটাও সাথে হবে। পাশাপাশি আমাকে এটাও করতে হবে যে আমার এক্সেন্ট গুলা একটা একটা আস্তে আস্তে করে চেঞ্জ করতে হবে। প্রথমে এক্সেন্ট শুনবো, পরবর্তী এক্সেন্ট শুনবো, তাহলে আমার সবগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট গুলো একরকম, আমেরিকান অ্যাকসেন্ট গুলো একরকম, এক একটা এক এক রকম। বুঝা গেছে? আর প্রোনাউন্সিয়েশনের জি ক্ষেত্রে ম্যাম। আমি আরেকটা বলি। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তোমরা সাউন্ড শিখবা, হ্যাঁ। ইউটিউবে দেখবা যে 44টা সাউন্ড আছে, সাউন্ড গুলা শিখবা। সাউন্ড গুলা দেখলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে প্রোনাউন্সিয়েশন কিভাবে চেঞ্জ হতে পারে। বা লিসেনিং গুলো যখন শুনবা, লিসেনিং শুনলেই আস্তে আস্তে বোঝা যাবে। এটা আসলে মুভি দেখতে দেখতে, উইকলি আমি একটা মুভি দেখতে বলছি, উইকলি মুভিগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবা। বাংলা মুভি না দেখে ইংলিশ মুভি দেখার চেষ্টা করবো। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম আপনি কি আমাদের এই যে ওইটির বাকি যে সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন ওগুলার উপর যদি ম্যাম দুইটা বা একটা ক্লাস নিতেন ম্যাম, তাহলে অনেক হেল্পফুল হতো। আমি চেষ্টা করব আসলে, ঠিক আছে, যে সাউন্ড নিয়ে বা কোনো কিছু নিয়ে করা যায় কিনা। চেষ্টা করব আমি আমার মতো করে, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম, হ্যাঁ হ্যাঁ। সেনারি। মানে একটু আগে, জি ম্যাম, একটু আগে আর্মিন যেটা বললো আর কি, এটা করলে অনেক, আমার মনে হয় আমরা অনেকে উপকৃত হব আর কি, আচ্ছা ওই ঠিক আছে, সমস্যা নেই। আর প্রোনাউন্সিয়েশন নিয়ে সমাধানটা। আচ্ছা ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন নিয়ে আমি ঠিক ক্লাস আছে। নেওয়ার চেষ্টা করব। তবে আমি যদি এমনিতেও সময় না পাই, আমার কোর্সের ভিতরে কিন্তু থাকবে, কোনো সমস্যা নেই। তবে আমি চেষ্টা করবো, এমনিতেও দেওয়ার চেষ্টা করবো, আমি পেজে দেওয়ার চেষ্টা করব। কারণ জানোই তো আমার হচ্ছে এমনিতেও অ্যানাটমির আচ্ছা ক্লাস ঠিক নিতে আছে। হয় পেজে। আবার হচ্ছে এটাও স্টার্ট করছি, আবার জবও করতে হবে, সবকিছু মিলে আমি চেষ্টা করবো আর কি। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমি পরবর্তী স্টেপে যাবো। আর কি কারো কোনো কোশ্চেন আছে? মোটামুটি সবাই আমার পরিচিত। আহ তানভীর আহমেদ, উনি মেবি আমার পরিচিত না। আপনি কোন কলেজে পড়ছেন, বা একটু যদি ইন্ট্রোডাকশনটা দিতেন। হ্যালো? তানভীর আহমেদ, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি তানভীর আহমদ। আমি বিএসসি নার্সিং শেষ করেছি, বর্তমানে ইন্টার্ন হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আচ্ছা, চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত, হসপিটালে? না, ইন্টার্ন হিসেবে আছি। আচ্ছা, ইন্টার্ন হিসেবে। কোন কলেজ থেকে পাশ করেছেন? যে আমি হোলি নার্সিং কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে। আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি মেবি প্রথমে জয়েন দেন নাই তো, পুরো ক্লাসটাই মিস করে ফেলছেন। এখন যদি কোনো কোশ্চেন থাকে, আমি অবশ্যই এটা রেকর্ড আচ্ছা, ক্লাসটা শেয়ার করব, সমস্যা নাই। আমি এটা প্রেজেন্টেশন নেওয়া হয়েছে ওইটি নিয়ে, ওইটিটা কি বা কিভাবে দেওয়া যায়, বা কোন কোন কান্ট্রিতে এটা প্রেফার করে, এইগুলো নিয়ে একটু ডিসকাস করছিলাম। জি, ধন্যবাদ। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ইন্টার্ন করে আস্তে আস্তে দেরি হওয়ার কারণে সময় মতো জয়েন করা সম্ভব হয়ে ওঠেনি। তো আশা করি রেকর্ডেড ক্লাসটা দেখে বিষয়টা বুঝতে পারবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপ থেকে আচ্ছা গ্রুপের মধ্যে ঠিক জিজ্ঞেস আছে। করার চেষ্টা আচ্ছা, করবো। থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন আর না থাকে, আমি পরবর্তীটা, আমার স্লাইডটা কি দেখা যায়? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ইয়েস ম্যাম। ওকে ওকে। তাহলে আমি আমার কোর্স প্ল্যানটা একটু ডিসকাস করি। নর্মালি সবাই কোর্স প্ল্যানিং করে 3 মাসের জন্য। তবে আমার মতে যেটা, আমার কাছে মনে হয়েছে যে 3 মাসে আসলে ওইটি প্রিপারেশন নেওয়াটা খুবই টাফ। একদম দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, 3 মাসে আসলে হয় না। তো সেই অনুযায়ী আমি 6 মাসের একটা ব্যবস্থা করছি, যে আমার ফুল ওইটি কোর্সটা থাকবে 6 মাসের। এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে ফুল ওইটি কোর্সটা থাকবে 6 মাসের, সাথে
40টা মক টেস্ট ফ্রি। 40টা মক টেস্ট মানে হচ্ছে লিসেনিং এর জন্য 10টা, মানে প্রতিটা মডিউলের জন্য 10টা করে, 4টা মডিউলের জন্য 40টা মক টেস্ট ফ্রি। অনলাইনে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, অফলাইনে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, টোটাল এটা হচ্ছে 6 মাস। উইকলি 2 দিন ক্লাস হবে, 48টা ক্লাস। উইকলি 2 দিন মানে হচ্ছে 6 মাসে 48টা ক্লাস হবে। তারপর আমরা মক টেস্ট গুলো নিব, মক টেস্ট গুলো সম্পূর্ণ ফ্রি থাকবে। আর আরেকটা নিয়েছি যে হচ্ছে ফুল ওইটি কোর্স, ওটাও, বাট ওটাতে কোনো মক টেস্ট থাকবে না, আর ওটা 3 মাসের। কারণ অনেকে হচ্ছে 6 মাস করতে চায় না, ওদের কম সময় লাগে। তো ওটা হচ্ছে 3 মাসে, 3 মাসে হচ্ছে 24টা ক্লাস। ওটারও একটা ফি দেওয়া হয়েছে, বাট এটাতে কোনো হচ্ছে মক টেস্ট থাকবে না। আর একটা হচ্ছে ক্র্যাশ কোর্স আছে। ক্র্যাশ কোর্স মানে যাদের হচ্ছে খুব কম সময়ে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিতে হবে, তারা মূলত ওইটি সম্পর্কে আগে জানে, বা ওইটি প্রিপারেশন নেওয়া হয়েছে, তারা জাস্ট একটু রিভাইজ দেওয়ার জন্য ওটা হচ্ছে ক্র্যাশ কোর্স। ওটার জন্য অনলাইনও আছে, অফলাইনও আছে। ওটার একটা ফি দেওয়া হয়েছে। ওটাতে 8টা ক্লাস হবে 1 মাসে, উইকলি 2 ডেজ করে 8টা ক্লাস। আরেকটা হচ্ছে স্কিল স্পেসিফিক কোর্স, যেটা স্কিল স্পেসিফিক কোর্স বলতে বোঝায় প্রতিটা মডিউলের জন্য আলাদা আলাদা। কেউ দেখা যায় শুধুমাত্র রাইটিং নিয়ে কোর্স করতে চায়, কেউ দেখা যায় শুধুমাত্র লিসেনিং নিয়ে চায়, মানে আলাদা আলাদা মডিউলে অনেকে কোর্স করতে চায়। তো ওটার ক্ষেত্রে আলাদা, ওটা 2 মাসের একটা কোর্স। আর শুধুমাত্র মক টেস্ট যদি কেউ কিনতে চায়, বা মক টেস্ট যদি শুধুমাত্র দিতে চায়, তাহলে এটা হচ্ছে আলাদা। 40টা মক টেস্ট পাবে, 40টার মধ্যে হচ্ছে 10টা করে প্রতিটা মডিউলের জন্য। আর ফাইনাল একটা বা দুইটা হচ্ছে মক টেস্ট নিব ফাইনালি, মানে ওভারঅল 4টা মিলে একটা, এভাবে দিব 40টার পরে। তো এটা হচ্ছে ফুল ওইটি কোর্সের মধ্যেও সেম থাকবে, যে ফাইনালি লাস্টে একটা অথবা দুইটা মক টেস্ট ওভারঅল দিব। আর এখানে যে রাইটিংটা থাকবে, রাইটিংটা অবশ্যই আমি চেক করব, রাইটিংটা চেক থাকবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে অনলাইন এবং অফলাইনের মধ্যে, অনলাইনে তো দিতেই পারবো, অফলাইনে যদি কেউ করতে চায় পার্সোনালি আমাকে ইনবক্স করলেই হবে, যে কারা কারা অফলাইনে করতে চায়, আমি ব্যবস্থা করবো। এটা হচ্ছে আমার মোটামুটি একটা কোর্স প্ল্যানিং। যারা যারা করতে চাচ্ছো, বা হচ্ছে জানতে চাচ্ছো, এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছো আস্তে আস্তে, তারা আমার সাথে অ্যাড হতে পারো, থাকতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই কি বুঝা গেছে? কারো কি কোনো কোশ্চেন আছে আর? আমি কি ক্লাসটা শেষ করতে পারবো, নাকি হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো? হ্যালো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে সোনারি? ম্যাম, অফলাইনে হলে এটা মানে কোথায় করাবেন? অফলাইনে হলে হয় আমার বাসায় এসে করবা, আর না হয় হচ্ছে আমি বাসায় গিয়ে, তবে আমার বাসায় এসে করলে সেটার জন্য আলাদা থাকবে ফি, আর অন্য যদি কোথাও যেতে হয় সেটা হচ্ছে আলাদা ফি থাকবে। আমার মতে আচ্ছা আমার ঠিক আছে বাসায় ম্যাম। এসে করলেই বেটার হয়, কারণ আমার তো পার্সোনাল কোনো হ্যাঁ কোচিং আচ্ছা সেন্টার ম্যাম। নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমাকে কারো যদি কোনো প্রবলেম থাকে, গ্রুপটা আপাতত আছে, আমাকে গ্রুপে কোশ্চেন করতে পারো, গ্রুপে হচ্ছে জানাতে পারো যদি কেউ করতে চাও। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর ম্যাম, কি কিছু বলবা? হ্যাঁ বলো। ম্যাম আমরা যারা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার আছি, ম্যাম আমরা যদি শুরু থেকে মানে মক টেস্ট থেকে শুরু করতে চাই, তো ম্যাম ওটা কি মানে এই মানে কি বলে ওইটাকে, খুব আসলে মানে বুঝাই বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, মাথার মধ্যে প্রশ্ন আসতেই পারে এমন। এখন মনে করো আমি ছাদে উঠবো, আমি ছাদে কি লাফ দিয়ে উঠে যেতে পারবো? ছাদে তো লাফ দিয়ে উঠে যেতে পারবো না, আমাকে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতে হবে। এখন যদি শুরুতেই তুমি মক টেস্ট গুলা দাও, তোমার তো এই সম্পর্কে কোনো আইডিয়াই থাকবে না আগে, তাই না? তা আগে জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে আমার লিসেনিং এর প্যাটার্ন কি রকম, রিডিং এর প্যাটার্ন কি রকম, সবগুলা মডিউলের প্যাটার্ন সম্পর্কে আমাদের জানতে হবে, প্যাটার্ন গুলাকে প্র্যাকটিস করতে হবে। এটা আহ, আলাদা জিনিস। কিন্তু তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো, তোমরা যদি ওইটির ইয়ে না করতে পারো, তাহলে তোমাদের যদি প্রিপারেশন কোনো কোর্স থাকে, যদি কোনো প্রয়োজন হয় যে প্রিপারেশন কোর্স করেন ম্যাডাম, তাহলে হচ্ছে মানে ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য কোনো প্রিপারেশন কোর্সের দরকার হয়, সেটা আমি না হয় একটা ব্যবস্থা করতে পারি। কিন্তু হচ্ছে শুরুতেই সেকেন্ড ইয়ারে থাকতে মক টেস্ট দেওয়াটা আসলে আমার মনে হয় না গ্রহণযোগ্য হবে। মক টেস্ট থাকে যদি ওইটি নিয়ে তাদের আইডিয়া থাকে, এক্সাম প্যাটার্নটা নিয়ে তাদের আইডিয়া থাকে, তাহলে মক টেস্ট দেওয়া উচিত। আচ্ছা ম্যাম, ওইটির জি জি। ওইটির মেয়াদটা কি 2 বছর থাকে নাকি আরো বেশি?
2 বছর থাকে, ওটাও আইএলটিএস এর মতো 2 বছর। আচ্ছা আচ্ছা। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা যতদূর জানি যে হচ্ছে আইএলটিএস থেকে ওইটির স্পিকিংটা একটু ডিফারেন্স। আইএলটিএস এর স্পিকিং এ এতটা ভুল ধরা হয় না যতটা ধরা হয় ওইটি স্পিকিং এ, যেমন হচ্ছে রিদম, স্ট্রেস থেকে শুরু করে আরো কিছু। তো আমাদের যে স্টুডেন্ট যারা আছে বা আমরা যারা আছি, আমরা আপনার কোর্সে ভর্তি হইলে কি আপনি আমাদের স্পিকিং এ সেই রিদম থেকে শুরু করে স্ট্রেস সবকিছুই শেখাবেন নাকি শুধুমাত্র স্পিকিংটাই শেখাবেন? না, অবশ্যই সবকিছু শেখাতে হবে, কারণ স্পিকিং এর মধ্যে আমার অনেক কিছু মেনটেন হয়। আমার স্পিকিং এর মধ্যে স্ট্রেস দেখবে, আমার স্পিকিং এর মধ্যে আমি পেশেন্টকে কাউন্সিলিং করতেছি কিনা এটা দেখবে, আমার স্পিকিং এর মধ্যে আমি একজন নার্স হয়ে আমি যদি পেশেন্টের সাথে হাই ভয়েসে কথা বলি, তখন তো আমার স্পিকিংটা অ্যাকসেপ্টেবল হবে না। আমি হচ্ছে মার্কটা আমার কমে যাবে, মার্ক ডিস্ট্রিবিউশন। তো সেক্ষেত্রে আমার মতে আর কি, আমি অবশ্যই স্পিকিং এ ফুলটাই শিখাবো। কারণ স্পিকিং এ আমার স্ট্রেস, রিদম, তারপর হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন সবকিছুই দেখবে, সবকিছু মেনটেন করবে। আমি আসলে এখানে আলাদা আলাদা ভাবে স্পিকিং এ আমার কি কি দেখে সেটা আমার দেখানো হয় নাই, কারণ ওটা হচ্ছে আমি তো আলাদা ক্লাসে দিব, তো ওটা ভেবে আমার আসলে দেওয়া হয়নি স্পিকিং এর ক্ষেত্রে। স্পিকিং এর ক্ষেত্রে আমি নর্মালি বলে রাখি যে রিদম, স্ট্রেস, প্রোনাউন্সিয়েশন, এক্সেন্ট সবকিছু মেনটেন করে, এবং আমাদের কাউন্সিলিংটা, আমাদের ভয়েসটা সবকিছু মেনটেন করে ওখানে। তো সেক্ষেত্রে আমি যে মডিউলটা শুরু করব, অবশ্যই আমি ফার্স্ট টু লাস্ট ওটাকে মেনটেন করার চেষ্টা করবো। আমি অবশ্যই চাইবো আমার স্টুডেন্ট অনেক ভালো করুক। আর আইএলটিএস এর মধ্যে এত কিছু দেখে না, আইএলটিএস এর মধ্যে অনেক টাফলি জিজ্ঞাসা করে। দেখে না বললে আসলে কিন্তু ভুল হবে। দেখে কিন্তু অনেক টাফলি জিজ্ঞাসা করা, তারা সিনোনিম বা অনেক হাই লেভেলের ওয়ার্ড গুলা তারা শুনতে চায়, কিন্তু ওইটির ক্ষেত্রে তেমন একটা এরকম হয় না। ওইটির ক্ষেত্রে তারা শুনতে চায় আসলে আমার পেশেন্ট কোন ওয়ার্ডে বুঝতে পারে, এটা আসলে দেখে। আমার আনসারটা কি বোঝা গেছে? ইয়েস। ওকে। আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলো। আমরা যারা ফোর্থ ইয়ারে আছি মানে তাদের প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হবে ম্যাম? মানে টাইমটা, ফোর্থ ইয়ারে তো অনেক মানে একটু চাপ থাকে। আমার মতে এখন থেকে একটু একটু করে শুরু করা উচিত প্রিপারেশনটা, যেহেতু তোমাদের সময় প্রায় চলেই আসছে, তাই না? তোমাদের প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করা উচিত। আচ্ছা ম্যাম। কারণ দেখতে দেখতে দেখবা যে সময়গুলো চলে গেছে, একটার পর একটা থাকবে, একটার পর একটা থাকবে। আর প্রিপারেশন মনে করো যে 6 মাস কমপ্লিট করে প্রিপারেশন নিয়ে ফেললা, তারপরে কিন্তু প্র্যাকটিস করতে পারবা। তারপর তুমি তোমার সুবিধা অনুযায়ী এক্সামে বসবে। তোমার যখন মনে হবে যে না, আমি এক্সামে বসলে আমি হচ্ছে বি পাওয়ার যোগ্য, তখনই তুমি এক্সামটা দিবা অনেক ভালো প্রিপারেশন নিয়ে। কারণ এখানে একটা কথা আছে, আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের 22 নাকি 25,000 টাকা, আমি এখন জানি না কতটুকু অ্যামাউন্ট এক্সাম দেওয়ার সময়, কিন্তু ওইটির ক্ষেত্রে প্রায় 45 থেকে 50-এর মধ্যে অ্যামাউন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মানে মনে হবে যে ফুললি প্রিপারেশনটা যখন নেওয়া কমপ্লিটেড, তখনই আমার এক্সামে বসা উচিত। আচ্ছা ম্যাম, আচ্ছা একটা ম্যাম। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলতেছি যে আমার ওইটিটা দিলে কি ওই দেশে গিয়ে জব করতে পারবো নাকি আবার ওই দেশের লাইসেন্সটা নিতে হবে? অবশ্যই ওই দেশের লাইসেন্স নিতে হবে। আমি একটু প্রসেসটা বলি। যদি কেউ ডিপ্লোমা থাকে, ডিপ্লোমার ক্ষেত্রে আগে এখানে পোস্ট বেসিকটা করতে হবে। পোস্ট বেসিকের পাশাপাশি মানে পোস্ট বেসিক ওখানে গিয়েও কিন্তু করা যায়, আবার দেশ থেকেও করা যায়, দুভাবেই করা যায়। ওখানে গিয়ে করলে ওরা একটা কোর্স দিবে, যে একটা ইমপ্রুভমেন্ট কোর্স থাকবে 6 মাস বা হচ্ছে 5 মাসের একটা ইমপ্রুভমেন্ট কোর্স থাকবে, ওটা করে দেন হচ্ছে রেজিস্টার্ড নার্স হতে পারবে, তাছাড়া হতে পারবে না। আর এরপর হচ্ছে যদি দেশে করে, দেশে পোস্ট বেসিক নার্সটা করে গেলে এটা আরো ভালো, এখান থেকে করে যাবে। আর এখান থেকে হচ্ছে বাংলাদেশের আরএন থাকতে হবে, দুইটা থাকার পর ওইটি এক্সামে বসবে। ওইটি এক্সামে বসার পর ওইটিতে যদি বি আসে, তাহলে আমাদেরকে কান্ট্রি চুজ করতে হবে কোন কান্ট্রিতে আমি যাব। ওই কান্ট্রি অনুযায়ী ওই কান্ট্রির কাউন্সিল এক্সাম দিতে হবে। যেমন হচ্ছে ইউকের ক্ষেত্রে থাকে হচ্ছে এনএমসি, আর ইয়েতে থাকে ইউএসএ তে থাকে হচ্ছে, তোমরা যেটা ইয়ে করো, কি যেন একটা নাম, আমার এখন এনক্লেক্স। মনে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ, এনক্লেক্স, সরি, এনক্লেক্স। হ্যাঁ হ্যাঁ, এনক্লেক্সটা থাকে হচ্ছে আমেরিকাতে, ইউকেতে হচ্ছে এনএমসি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে আফরা, ওদের হচ্ছে কাউন্সিলের নাম, ওখান থেকে দিতে হয়। তো
তো যে যে কান্ট্রি চুজ করবে সেই কান্ট্রির কাউন্সিল এক্সাম গুলো অবশ্যই দিতে হবে। কাউন্সিল এক্সাম দেওয়ার পরে হচ্ছে ওখানে কাউন্সিল এক্সামে পাশ করলে তুমি ওখানে জবে অ্যাপ্লাই করলে জব হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, যেহেতু আরএম থাকে। ইউকের ক্ষেত্রে আমি একটু আচ্ছা বলি, ম্যাম। কিন্তু আমি ইউকের ক্ষেত্রে একটু ঘাটাঘাটি করছি তো বেশি, ইউকের ক্ষেত্রে একটু বলি। ইউকেতে হচ্ছে এনএমসি তে দুই রিলেটেড থাকে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড, একটা রিটেন। তো একটা হচ্ছে সিবিটি, আরেকটা হচ্ছে ওখানে গিয়ে অস্কি দিতে হয়। সিবিটির ক্ষেত্রে সিবিটিটা বাংলাদেশ থেকে দেওয়া যায়, মানে ওদের কাউন্সিল এক্সাম কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া যাবে। এটা হচ্ছে এমসিকিউ রিলেটেড। বাংলাদেশ থেকে যদি সিবিটি এক্সামটা পাশ করা হয়, পাশ করার পরে তোমার অফার লেটার আসবে, এবং হচ্ছে তখনই তুমি সিবিটির পরে তুমি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। ওখানে অ্যাপ্লাই করবা, যেখানে যে হসপিটালে অ্যাপ্লাই করবা ওখান থেকে ওরা যদি মনে হয় যে না তুমি অ্যাকসেপ্টেবল, তোমার সবকিছু আছে অ্যাকসেপ্টেবল, তাহলে তোমাকে তারা অফার লেটার পাঠাবে, এবং সেই হসপিটালে গিয়ে ওখানে গিয়ে তোমাকে হচ্ছে ওরা একটা কোর্স করাবে। 2-3 মাসের একটা কোর্স করাবে, ট্রেনিং করাবে। ট্রেনিং করানোর পরে ওরা ওখানকার ওএসটি মানে প্র্যাকটিক্যাল এক্সাম নেবে। প্র্যাকটিক্যাল এক্সামের সুযোগ দেওয়া হয় 3বার। মানে প্রথমবার যদি না পারে, ফেল করো, তাহলে আবার তোমাকে প্র্যাকটিস করাবে। তারপরেও ফেল করলে আবার প্র্যাকটিস করে আবার এক্সাম দেওয়া। ওই এক্সামে পাশ করার পর তুমি একদম ফুললি ওখানে আরএন, রেজিস্টার্ড নার্স, পাশাপাশি তোমার ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ দিবে। তখন তুমি ফ্যামিলি নিয়ে গিয়ে ওখানে সেটেল। আচ্ছা ম্যাম, বলতে চাচ্ছি আমি কি পড়ালেখা করতে পারবো ওইটি দিয়ে, মানে মাস্টার্স বলেন ওইরকম কিছু অবশ্যই। ওইটি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু আগেই আমার প্রেজেন্টেশনের মধ্যে ডিসকাস করলাম যে হ্যাঁ। ওইদিকে স্টাডি হ্যাঁ ম্যাম, করা যায়। কয়েকটা দেশের নাম দিছিলেন ম্যাম, ওগুলোতে মানে মাস্টার্স করতে পারবো না ওইটি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে মাস্টার্স করা যাবে, কিন্তু বি লাগবে। আর বি থাকলে হচ্ছে আমরা হেলথ রিলেটেড সাবজেক্ট গুলা পাই, এটা আগে থেকেই। মানে আইএলটিএস এর 7 পাইলে যেরকম হচ্ছে আমরা হেলথ রিলেটেড সাবজেক্ট গুলা পাবো, 7 কম পেলে কিন্তু আমরা হচ্ছে হেলথ রিলেটেড সাবজেক্ট গুলা পাই না। সেম ওইটির ক্ষেত্রেও বি পেলে আমরা হচ্ছে হেলথ রিলেটেড সাবজেক্ট গুলা পাবো মাস্টার্স করার জন্য। হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে আর মাত্র 7 মিনিট সময় আছে। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ফাইনালি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারো। ম্যাম, হুম। ম্যাম ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ, ভুটানেও কি ম্যাম এই ওইটির প্রসেসটা সেম? আর ওখানে কি ম্যাম ওইটি দেওয়ার পর স্কলারশিপ নিয়ে যাওয়ার কোনো সুযোগ বা ওরকম কিছু আছে? আমার জানা মতে ভুটানে ওইটি অ্যাকসেপ্টেবল না, আমি যতটুকু জানি। তারপরেও আমি একটু দেখতে পারি, খুঁজে দেখতে পারি যে আসলে অ্যাকসেপ্টেবল কিনা। আমি অবশ্য শুনি নাই যে ভুটানে অ্যাকসেপ্ট করে ওইটি। ম্যাম জার্মানি কি অ্যাকসেপ্টেবল? না, জার্মানি তো জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে। জার্মান, সুইজারল্যান্ড এগুলোর জন্য হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা বেটার। এটা তো আমি কান্ট্রি তোমাদেরকে মনে হয় একটু আগে দেখাইছিলাম, আমি আরেকবার দেখাই। এই যে ওয়ার্ক অপরচুনিটির জন্য কোন কোন কান্ট্রি। মানে ম্যাম আমরা ম্যাম কোন কোন কান্ট্রিতে স্কলারশিপে যাওয়ার সুযোগ আছে একটু মানে বলে দিলে ভালো হতো ম্যাম। এই যে স্টাডি অপরচুনিটিস দেখো, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, কানাডা। বিশেষ করে যাদের হচ্ছে ইউকে এবং অস্ট্রেলিয়া, এগুলাতে ইউকে নিউজিল্যান্ডের চেয়ে ইউকে অস্ট্রেলিয়া বেশি অনেকে পছন্দ করে যাওয়ার জন্য। এটা হচ্ছে স্টাডি অপরচুনিটিস এর জন্য। আর জার্মানিতে যেহেতু আইএলটিএসটা স্টাডির ক্ষেত্রে একসেপ্ট করে অনেক সময়, সেক্ষেত্রে হেলথ রিলেটেড সাবজেক্ট গুলোর জন্য আমার মতে ওইটাই একসেপ্ট করতে পারে। আমি এটা নিয়ে আসলে আরেকটু দেখবো। যেহেতু আইএলটিএসটা একসেপ্ট করে হেলথ রিলেটেড সাবজেক্টের জন্য, ওইটাও মেবি একসেপ্ট, শুধুমাত্র স্টাডির জন্য, ওয়ার্কের জন্য কিন্তু না। ওয়ার্কের ম্যাম জন্য অবশ্যই স্টাডি জার্মান ভাষা লাগবে। অপরচুনিটিতে, জি ম্যাম, ম্যাম এখানে যে কান্ট্রিগুলোর নাম দেওয়া আছে ওনাদের যখন ম্যাম লাইসেন্স এক্সামের জন্য আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে যদি মানে মাঝখানে কোনো ভুল হয়ে যায়, লাইসেন্স এক্সামে কোনোভাবে পাশ না করতে পারি, সেক্ষেত্রে ম্যাম আমার যে স্টাডি ব্যাটা আছে ওটা কি ম্যাম কোনোভাবে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না না, লাইসেন্স এক্সামটা হচ্ছে তোমার জবের জন্য, আর স্টাডিটা হচ্ছে তো স্টাডির জন্য। তুমি যদি স্টাডির জন্য গিয়ে ওখানে তারপর লাইসেন্স এক্সামের প্রিপারেশন নাও, ওটা আলাদা হিসাব। তোমার লাইসেন্স এক্সামে ফেল করলে আবার লাইসেন্স এক্সাম দিবা। যেমন ইউকের ক্ষেত্রে কিন্তু সুযোগ দেয়, ইউকের ক্ষেত্রে যেটা এমসিকিউ কোশ্চেন ওটা কিন্তু অনেকটা ইজি থাকে। যেভাবে বাংলাদেশ থেকেও পাশ করে যায়, অনেকে ওইটিতে বি না পাইলে ওটাতে কিন্তু পাশ করে ফেলে। আর ওখানে গিয়ে যেটা ওস্কি মানে প্র্যাকটিক্যাল যেটা থাকে, ওটার জন্য ওরা সুযোগ দেয়, 3বার সুযোগ দেয় ইউকের ক্ষেত্রে। আর এনক্লেক্সটা একটু বেশি টাফ ইউএস এর জন্য। এনক্লেক্স এর মধ্যে আমার মনে হয় দ্বিতীয়বার আবার পরীক্ষা দিতে হয়, ওখানে তো এরকম সুযোগ থাকে না।
আর স্টাডির ক্ষেত্রে হলে ওটা আলাদা জি হিসাব। ম্যাম। আচ্ছা, আমার হাতে আর 4 মিনিট সময় আছে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদেরকে লাস্ট একটা কথা বলি, যদি মনে হয় যে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার মতো তোমাদের এখনো সময় হয় নাই, তাহলে তোমাদের যদি এরকম কোনো প্রেফার থাকে, আমার উপর কোনো যদি ইচ্ছা থাকে যে না ম্যাম, একটা হচ্ছে স্পোকেন, এখন থেকে আমরা কিভাবে স্পোকেনটাকে প্র্যাকটিস করতে পারি, বা হচ্ছে কিভাবে আমরা বাকি মডিউল গুলা প্র্যাকটিস করতে পারি, এরকম একটা কোর্স স্টার্ট করেন বা এরকম একটা কিছু করেন, তাহলে আমি চেষ্টা করবো ওরকম করে একটা কিছু করার। আমার আসলে ভাবনা এরকম আগে আসে নাই। যদি তোমাদের মনে হয় যে এরকম করা উচিত, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো। জি ম্যাম, আমাদের স্পিকিং, রিডিং, লিসনিং, রাইটিং এগুলা ম্যাম মডিউলগুলোর যদি একটা কোর্স আপনি চালু করেন ম্যাম, তাহলে আমরা মানে শুরু থেকে মানে এটার প্রতি চর্চা থাকলে ম্যাম এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এটা যদি ম্যাম আপনি করেন আমাদের জন্য খুবই ভালো হবে ম্যাম। আহ সিফাত কি কিছু বলবো নাকি? আজকে আচ্ছা। আচ্ছা, যেটা বলছো, হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব, কারণ হচ্ছে আমার আগে এটা মাথায় আসে নাই। আর আমি যে মডিউল গুলা বলছি, 4টা মডিউলের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হয়। আমি দেখছি, আমি যদি 60 জন স্টুডেন্টকে বলি, ওখানে হাতে গোনা একজন শুধু প্র্যাকটিস করে। কারণ হচ্ছে যে গাইডেন্স থাকে না। গাইডেন্স না থাকলে আমরা আসলে কোনো কিছুতে কোনো গুরুত্ব দিই না, এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমি যদি এরকম একটা কোনো কোর্স ওপেন করি, অবশ্যই আমি তাতে গাইডেন্স দিব, আমি রাইটিং গুলা চেক করবো, বা হচ্ছে ডেইলি আমার লিসনিংটা কমপ্লিট হয়েছে কিনা, স্পিকিংটা কতটুকু ইমপ্রুভ করা যায়, স্পিকিং এ ইমপ্রুভ করাবো, রিদম, স্ট্রেস, হিন্দু স্যার যেটা বললো, সবকিছু নিয়ে একটা প্র্যাকটিস করতে থাকবো, আমরা ইমপ্রুভ করবো। তারপর রিডিং এর ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করা যায়, ওটার গাইডেন্স দিব, ওটার প্র্যাকটিস করাবো, মানে সবকিছু একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, আশা করি সমস্যা হবে না। তা আমি এরকম একটা সিনারিও, এরকম একটা রেডি করে, কোর্স প্যাটার্ন রেডি করে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব, বা হচ্ছে আমাদের পেজে দিয়ে দিব। গ্রুপটা আপাতত থাকুক, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। আমি আপাতত এটা ডিলিট করছি না, এখানে আমি আপডেট গুলো দিয়ে দিব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, সময় আমার হাতে একদম নাই, 1 মিনিট আছে বাকি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কোনো সমস্যা হলে জি আমাকে ম্যাম, আসসালামু পার্সোনালি যদি, আলাইকুম। হ্যাঁ এটা তো অবশ্যই ইউনিভার্সাল লিখছে, স্ক্যানিং, স্ক্যানিং সেটা আরো আগে লিখছে। হ্যাঁ, ওগুলা তো আমি অবশ্যই করবো রিডিং এর ক্ষেত্রে। সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে 4টা মডিউলের ক্ষেত্রে, যদি ওরকম কোনো সেগুলো আমি জানি। ঠিক আছে, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। দেখা হবে। কার যদি কোনো পার্সোনালি কোনো কোশ্চেন থাকে, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো, অথবা গ্রুপে যদি জিজ্ঞেস করার দরকার হয়, গ্রুপে জিজ্ঞেস করতে পারো। ওকে, সবাই ওকে ভালো ম্যাম, থাকো। নমস্কার ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আসসালামু আলাইকুম ম্যাম। ইউ।